নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাকে স্বাগত জানাই। আমি সুদর্শন। আমাদের রতনদার চায়ের দোকানে এই নবীন খুড়োর গল্পের ঠেকটা কিন্তু বেশ জমে উঠেছে। সপ্তাহের শেষে নবীন খুড়ো ঠিক যেইভাবে মুখিয়ে থাকেন আমাদের গল্প শোনানোর জন্য, ঠিক আমরাও কিন্তু সেই রকমই মুখিয়ে থাকি তার গল্প শোনার জন্য। তাই আজও নবীন খুড়ো হাজির হয়েছে রতনদার চায়ের দোকানে। কি যাবেন নাকি? তাহলে চলুন আর বেশি দেরি না করে যাওয়া যাক নবীন খুড়োর গল্পের ঠেকে। আজ আপনি শুনবেন সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী নবীন খুড়োর গল্পের ঠেক সিরিজের চতুর্থ গল্প গাবতলায় ভূতের ভয়। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিকাশের চরিত্রে থাকছে শুভ্রদীপ এবং নারী চরিত্রে কণ্ঠ দিচ্ছেন বর্ণালী। শুরু হচ্ছে আজকের গল্প গাবতলায় ভূতের ভয়। পল্লব আর বিকাশ ঝড়জল মাথায় করে নবীন খুড়োর সাথে সাক্ষাৎ সারতে রতনদার চায়ের ঠেকে এসে উপস্থিত হল। এরপরে বিকাশ রতনকে উদ্দেশ্য করে বলল, রতনদা চা খাওয়াও। আরে নবীন খুড়ো যে, আজ কিন্তু একটা গল্প শুনবো। নবীন খুড়ো ওদের মুখের দিকে চেয়ে হাসলেন, তারপর বললেন, বলবো বলবো, তবে আজকের ঘটনাটা আমার বয়সকালেরই বলতে পারো। তখন আমার বয়স ছিল 50 বছর। রিটায়ারমেন্টের ক্ষেত্রে আর মাত্র 10 বছরই বাকি ছিল। ঠিক সেই সময় ঝিলাইচণ্ডী গ্রামের গাবতলা নামক একটি অঞ্চলে আমার পোস্টিং হয়েছিল। ওই গ্রামটাই ছিল ভুতুড়ে। শুনেছিলাম রাতের বেলা ওই গ্রামে নাকি এক মহিলার প্রেত ঘুরে বেড়াতো। তা হলো কি, একদিন নবীন খুড়ো এই কথাগুলি বলা শেষ করতে না করতেই হঠাৎ করে আকাশে মেঘটা গর্জন করে উঠল, আর এরপরে সজোরে বৃষ্টি নামল। রতন বলে উঠল, ওই নাও, তোমরা নাকি বলছিলে আজ আর বৃষ্টি হবে না। নবীন খুড়োর গল্প শুনতে আসবার দিনে বৃষ্টি নামবে না, এও আবার হতে পারে নাকি? কখনোই না। ঠিক তেমনটাই ঘটেছে। নাও খুড়ো, এবারে আশা করি তোমার গল্প বলার ইচ্ছেটা আরো বেড়ে যাবে। নবীন খুড়ো হাসলেন, তারপর বললেন, সে তো ঠিকই, তবে জানি না কেন আমার সাথে প্রকৃতির একটা অন্যরকম গভীর সম্পর্ক রয়েছে। আমি ঠিক তার দিক পরিবর্তনের আভাসটা পেয়েই যাই। মনে হয় যেন সে আমার কানে কানে এসে নিজের পরিবর্তিত রূপটির বিষয়ে কিছু একটা বলে যেতে চাইছে। ওই ঝিলাইচণ্ডী গ্রামের গাবতলাতেও আমি তেমনটাই ঘটতে দেখেছিলাম। যেদিনই ভাবতাম বৃষ্টি নামবে, সেই দিনই একেবারে সেই সময় আকাশে মেঘ গর্জন করে বৃষ্টি নেমে যেত। বিষয়টা এতটাই অন্যরকম ছিল যে কাউকে বললে বিশ্বাসই করবে না। আবার ভূত দেখার বিষয়টাও কিন্তু একেবারে সেই রকমই। ভূতেদের প্রতি যে আমার চিরকালীন একটা আনুগত্য ছিল, এটা বলাই বাহুল্য। সবসময় মনে হতো যে ওদের উপস্থিতি আমি ঠিক টের পাবো, ওদেরকে দেখতে পাবো। ওদেরকে পরখ করার শখটা কিন্তু থেকে গিয়েছিল, সে যেভাবেই হোক না কেন। তা তুমি কি দেখতে পেয়েছিলে? তোমার যখন তাদের দর্শনের জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠত, তখনই কি তুমি তাদেরকে দেখতে পেতে? নবীন খুড়ো কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে চায়ের পেয়ালায় একটা চুমুক লাগিয়ে বললেন, হ্যাঁ, দেখতে পারতাম বলেই না তোমাদেরকে চাক্ষুষ দেখা এইসব কাহিনীগুলোর বিষয়ে তুলে ধরতে পারি। এসব যদি কেবলই একটি অলীক কল্পনা আর কাহিনী হয়েই থেকে যেত, তাহলে আমি কোনোদিনও তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে গল্পটা বলতে পারতাম না। শুধু অনুভব বললে ভুল হবে। আমি নিজের চোখে যা যা দেখেছিলাম সে সবই তোমাদের সামনে বলি, তাই এগুলো কাহিনী নয়। বিকাশ নবীন খুড়োকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, কাহিনী নয়, একেবারেই বাস্তব মনে হয় খুড়ো। মনে হয় যেন ওইখানেই বসে রয়েছি, সব কিছুকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, আর তোমার সাথে চলে গিয়েছি সেই সুদূর অতীতে।
সেখানে গিয়ে সবটা চোখের সামনে পরিষ্কারভাবে প্রতীয়মান হয়ে গিয়েছে। তোমার বলার ধরনের মধ্যেই সেই মাধুর্য থাকে, যা যে কোনো মানুষকে সেই অতীতের সমুদ্র খুঁজে মনির সন্ধান দিতে পারে। এতটাই শক্তি আছে তোমার শব্দে। নবীন খুড়ো হাসলেন। এরপরে রতন তাঁদের প্রত্যেকের হাতেই চায়ের পেয়ালা ধরিয়ে দিয়ে বলল, এই যে নাও খুড়ো, এবারে তুমি গপ্প শুরু করো দেখে, আমরা সকলে শুনি। বৃষ্টিটা আরো জাঁকিয়ে পড়তে শুরু করেছিল, আর সেই সাথে ঘন ঘন ধেয়ে আসছিল বাজের শব্দ তরঙ্গ। সেটি হৃদয় ভেদ করে অন্তরে প্রবেশ করে যাচ্ছিল। এমন সময় খুঁড়ো গল্পের মধ্যে প্রবেশ করলেন। ধীরে ধীরে অতীতের পৃষ্ঠাগুলিকে খুলতে শুরু করলেন তিনি, আর আমরাও মনোযোগ সহকারে তার কাহিনীগুলি শুনতে লাগলাম। তিনি বলে চললেন, সেই ঝিলাইচণ্ডী গ্রামটির মধ্যে একটা আভিজাত্য ছিল। অনেক দিনের পুরনো গ্রাম, বহুকাল ধরে নিজের আদি অস্তিত্বকে সঙ্গে নিয়ে মাথা তুলে একেবারে দাঁড়িয়েছিল। কিন্তু সেই গ্রামটির মানুষগুলির মধ্যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এক অদম্য ভয় নজরে পড়েছিল। একদিন নিজের বাসার দিকে যাচ্ছি, মানে রেল কোয়ার্টারের দিকে আর কি, পথে এক বৃদ্ধের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি আমাকে উপযাচক হয়ে বললেন, আরে মশাই, রাত বিরেতে তো দেখছি আপনার অবাধ বিচরণ। দেখে তো মনে হচ্ছে বয়স বেশ ভালোই হয়েছে। তাই এত বয়সে যদি ভূতের খপ্পরে পড়েন, তাহলে নিজেকে সামলাতে পারবেন তো? আমি অবাক হয়ে গেলাম। লোকটা নিজেই ভূত নয় তো? রাতের অন্ধকারে এভাবে আকাশ থেকে টপকে পড়লেন কিভাবে? আমি বেশ কিছুক্ষণ লোকটির দিকে স্থির হয়ে তাকিয়ে রইলাম, আর তারপর তাঁকে উদ্দেশ্য করে বললাম, মশাই, আপনি আজব লোক তো। আমাকে ঠিক করে চেনেন কি? তার আগেই যে এতগুলো কথা বলে দিলেন। বললাম, তার কারণ আমি এতগুলো দিন ধরে দেখছি আপনাকে রাতের বেলা ওই দিকে যেতে। ওই দিকে যান কোথায় আপনি? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? আমি এই গ্রামেই থাকি, আমাকে বিশ্বাস করে বলতেই পারেন। আজকে আপনার মঙ্গলের কথা ভেবেই আপনাকে সাবধান করতে এসেছি। এই গ্রামে এমন অনেকেই রয়েছে যে ভূত দেখেছে, আবার তার খপ্পরে পড়ে গায়েবও হয়ে গিয়েছে। বুঝলেন সেটা? তার হাত থেকে বাঁচানোর জন্যই এখানে আসা। লোকটির কথায় আমি সামান্য হলেও শান্ত হলাম। ভাবলাম এবারে হয়তো লোকটিকে বিশ্বাস করা যায়। আজকালকার দিনে এমন উপযাচক হয়ে কেই বা সাহায্য করতে আসবে, তাই আমিও বলে ফেললাম, আমি এখানকার স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারি করতে গিয়ে এই রাতের অন্ধকারে আমাকে এগিয়ে যেতে হবে। স্টেশনে তেমন একটা লোকও থাকে না, জানেন, একেবারেই শুনশান। ওখানে বসে থাকা যায় না, ভীষণ ভয় করে। আমার এই বয়সে ভয় করছে মানে বুঝতে পারছেন জায়গাটা কতখানি ভয়ঙ্কর। ওই স্টেশনে যাচ্ছেন আপনি? আরে বাপ রে, রাতের অন্ধকারে এই পথ ধরেই আপনাকে যেতে হলো? এই পথ যে বড়ই ভয়ঙ্কর দাদা। এবারে আমার সত্যি সত্যি ভয় করতে শুরু করলো। আমি তাকে বললাম, কি করব দাদা? আপনি যে বিষয়ে বলতে চাইছেন সেটা যদি একটু খুলে বলেন। চলুন চলুন, আজকে না হয় আমিও আপনার সাথে স্টেশন পর্যন্ত যাই। যেতে যেতেই না হয় আপনাকে ওই অতীত সম্পর্কে জানাবো। আমি লোকটির কথায় রাজিও হয়ে গেলাম। এমনিতেই আমাকে এতটা পথ বোবার মতো যেতে হতো, তাই ভাবলাম লোকটির সাথে কথা বলতে বলতে গেলে সময়ের খেয়ালও থাকবে না, আর সেই সঙ্গে আমি অনেক কিছু জানতে পারবো। আসলে এই জায়গাটির ইতিহাস আমার কাছে অধরা হয়েই থেকে গিয়েছিল। সেই ইতিহাসের বিষয় না জানলে কি আর সামনের দিকে এগোনো সম্ভব হতো? এই কথা ভেবেই আমি এগোতে শুরু করলাম। এমন সময় দেখি ঠান্ডা হাওয়া বইছে। লোকটি আমাকে বললেন, ওই দেখুন,
মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে। কি সমস্যা বলুন তো দেখি। কাল বৈশাখীর সময় ঝড় বৃষ্টির কি আর কোনো ঠিক ঠিকানা রয়েছে? আসতেই পারে। লোকটি আর কোনো কথা বাড়ালেন না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। এরপরে উনি আমাকে বলতে শুরু করলেন, এই ঝিলাই চণ্ডী গ্রামটা কিন্তু অনেক দিনের পুরনো একটা গ্রাম। আমি আমার ঠাকুরদার, তিনি আবার তার ঠাকুরদার আমল থেকে এই গ্রামকে দেখে এসেছেন। সময় যেন ঝড়ের বেগে পেরিয়ে যেতে চায়, কোনো হদিশই পাওয়া যায় না। এই অবস্থার মধ্যেই আমরা সকলে বেড়ে উঠেছিলাম। এর মধ্যে দিয়েই আমাদের জীবন ধারণের একটা পথ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে শেষ নয়, এরপরেও অনেক কিছু থেকে গিয়েছিল। আমি ছোটবেলা থেকে ভূতে বড্ড ভয় পেতাম। মা ঠাকুমার কাছে গল্প শুনতাম, কিন্তু কোনোদিনও চোখে ভূত দেখিনি। তবে ভূতের সামনে পড়লে একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার যে একটা উপক্রম হবে, সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম বই কি। আবার তা ওই ঘটনার কথা একবারও বললেন না যে? হ্যাঁ, আসছি আসছি, সেই ঘটনাতেই এবার আসছি। এই গ্রামে হঠাৎ করেই একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। সেটাও ওই স্টেশনে। একটি মেয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছিল। এমনভাবে চলন্ত ট্রেনের তলায় চলে গিয়েছিল যে সেখান থেকে বেঁচে ফেরা আর সম্ভব হয়নি। ব্যাস, তারপর থেকেই তার আত্মা এই গোটা গ্রামের উপরে নিজের আস্তানা গেড়ে বসেছে। মেয়েটি কি এই গ্রামেই থাকতো? না, মেয়েটি এই গ্রামের মেয়ে ছিল না। অন্য কোনো জায়গা থেকেই ট্রেন করে কোথাও একটা যাচ্ছিল। নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু সে সেখানে যেতে গিয়ে যে এমন একটা দুর্ঘটনার মুখে তাকে পড়তে হবে, এ কি আর কেউ ভাবে নাকি কল্পনা করতে পারে? সবকিছু একদিনে এক নিমেষে একেবারে শেষ হয়ে গিয়েছিল। সব মানে সব এমন একটা ঘটনা ঘটলো যা তার প্রাণটাকেই নিয়ে চলে গেল। আন্দাজ করতে পারছেন? আমি তো হতবাক। বিষয়টা শুনে আমার একটা পুরনো স্মৃতি মনের মধ্যে জেগে উঠল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। পা চালিয়ে এগিয়ে যাওয়ার সাহস পেলাম না। লোকটি পুনরায় আমাকে বললেন, কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে পড়লেন যে? পুরনো কথা মনে পড়ে গেল বুঝি? না না, মানে আসলে আমার হাতে কদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সেটাই এটা কিনা জানি না, সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনার বলা কথাগুলির সাথে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটির এক নিতান্তই মিল খুঁজে পাচ্ছি, কিন্তু সবটা পরিষ্কার হচ্ছে না। ও, সেই ঘটনার কথা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনোভাবেই সেই ঘটনার জন্য দায়ী ছিলাম না। সেটি না চাইতেই ঘটে গিয়েছিল, এটাই সত্যি। আপনি এভাবে বিচলিত হয়ে পড়ছেন কেন? আমি তো আপনাকে কোনো বিষয়ে কোনো দোষ দিতে চাইনি, কেবলই কথাগুলো আপনাকে বললাম। আরে বাবা, এত ভাববেন না। আচ্ছা বেশ, তাহলে আপনি বলতে থাকুন। লোকটি পুনরায় বলতে থাকলেন, মেয়েটির আত্মা সেই থেকে এই গ্রামের উপরে নিজের অস্তিত্বকে কায়েম রেখেছে। ওর উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ওকে যে একবার দেখেছে সে জ্ঞান হারিয়েছে। ওর ভয়ঙ্কর চেহারাখানা দেখলে যে কেউ মূর্ছা যাবে, আবার অনেকে একেবারে মারাই পড়বে। ধরে রাখুন, সেই মেয়েটি ধরে নিন যদি আপনার চোখের সামনে চলে আসে, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, লোকটির কথাগুলো শুনে এমনিতেই শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। আর তারপরেই ঠিক ওই সময় হঠাৎ করে একটা বাজ পড়ল। কর কর শব্দে আরো বেশি করে ভয়টা জাঁকিয়ে বসল। এমন সময় দেখলাম
লোকটি আমার চোখের সামনে নেই। সেই সাথে আছে কিছু নিকষ কালো অন্ধকার, আর আর তার মাঝে মাঝে বিকট অট্টহাসির শব্দটা এদিক থেকে ওদিক বিচ্ছিন্নভাবে নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করলো। প্রতি মুহূর্তে মনে হতে লাগলো যেন এখানে সে আছে, তার উপস্থিতি আমি টের পেলাম। একটা দমকা হাওয়া আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, কি খবর শুনি? এভাবে একা একা যে পথে হেঁটে যাচ্ছ, আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ? আমার যে অনেক কথা জমে আছে গো, অনেক কথা। নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথা, মুক্তি না পাওয়ার গ্লানি বুকের মধ্যে করে যেভাবে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। বুঝতে পারছো সেই কষ্টকে? অনুভব করতে পারছো সেই কষ্টকে? কেউ অনুভব করতে পারে না, কেউ না। তুমি অন্তত করো, তুমি অন্তত। আমার শরীর ছেড়ে দিতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। আমার হাড় মজ্জা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। আমি চিৎকার করতে শুরু করলাম, কে কে আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও! সেই সাথে তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করলো সেই হাসির শব্দ। এই যেন অন্তিম কোনো কিছুর ডঙ্কা, যা আমার দিকে নিনাদের সুরে এগিয়ে আসতে থাকলো। এক ভয়, এক অদম্য ভয়। আশেপাশে কেউ নেই। গ্রামের ওই মায়াবী রাতের আচ্ছাদন যেন নিজের ঘন কালো নিকষ গহ্বরের মধ্যে আমাকে বেঁধে ফেলতে শুরু করলো। আরো আরো বেশি করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে শুরু করলো। আমি চিৎকার করার শক্তিটুকুও আর পেলাম না। এরপরে ওই অন্ধকার পথ ধরেই বাতাসের দমকা হাওয়ার তালে তাল মিলিয়ে স্টেশনের দিকে দৌড়তে থাকলাম আমি। আর আমার পিছনে নিকষ কালো নিশা দলের মতন ধাওয়া করতে লাগলো ওই বিভীষিকা। আমি কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সেদিন স্টেশনে এসে উপস্থিত হয়েছিলাম। এমন সময় হঠাৎ একটা ট্রাঙ্ক কল এলো। আমি ফোনটা ধরার সাথে সাথে জানতে পারলাম আজকে রাতের ট্রেনটা অনেক লেটে আসবে। ঝড়ের কারণে ট্রেন লেট করেছে। অফিসার হেড অফিস থেকে ফোন করে এটুকু জানিয়েই ফোনটা কেটে দিলে। এরপরে আমার মনে হলো আশেপাশেই যেন কেউ একটা এসে দাঁড়িয়ে রয়েছে, দরজার খুব কাছে। তার আভাসটা আমি পরিষ্কার অনুভব করতে পারলাম। ট্রেনটা দেখলাম আসতে তখনও অনেকটা দেরি। বুঝলাম প্রায় 1.5 ঘন্টা আমাকে এখানে বসে প্রতীক্ষা করতে হবে। এদিকে হাত ঘড়িটার কাঁটাটা যেন আর সরতেই চাইল না। কি করে সময়টা কাটাবো বুঝেই উঠতে পারলাম না। সেদিন চোখের সামনে ভূত দেখেছিলাম। এমন সময় সেই পুরনো দিনকার কথাগুলো মনে পড়তে শুরু করলো। মনে পড়ে যাচ্ছিল সেই ট্রেনের আলোর কথা। পাশ দিয়ে ধেয়ে আসছিল ফুল স্পিডে একটি ট্রেন, আর একটি মহিলা আত্মহত্যা করবার জন্য একেবারে নাছোড়বান্দা হয়ে উঠেছিল। আমি তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। না না, আমি আপনাকে কিছুতেই এই কাজ করতে দেব না, কিছুতেই না। দরকার পড়লে আপনি আমাকে সবটা খুলে বলুন। তেমন হলে আপনার হয়ে আমি পুলিশি ব্যবস্থা নেব, কিন্তু তবুও আমি আপনাকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। মহিলাটির অমন সুন্দর চোখে ভর্তি জল, টোপে টোপে পড়ছিল সেই জল। মহিলাটি আমার দিকে আকুতির স্বরে বলল, যেতে দিন, বিদায় নিতে দিন আমাকে। কোনো লাভ নেই আর। কিছু পাপের শাস্তি একার কাঁধে নিয়েই আমাদেরকে চলে যেতে হয়। কেউ এর দায় নিতে আসে না, কেউ না। আমি যা করেছি তার পাপের শাস্তি এটাই। আমি যাকে ভালোবাসি সে কোনোদিনও একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসেনি। কেবল
ভালোবাসার অভিনয় করে গেছে। রাতের পর রাত জেগে আমি তার দুঃখ কষ্টগুলোকে নিজের করে নিয়েছি, তার কাটা ঘায়ে মলম লাগিয়েছি। আর সে কেবল আমাকে কষ্ট কষ্ট আর কষ্টই দিয়ে গেছে। অন্ধের মতন বিশ্বাস করবার শাস্তি পেয়েছি আমি। আর আর আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। সে এখন নিজের আগামী জীবনের স্বপ্নের খোঁজ করছে। সে আমাকে একটা তুরুপের তাস বানিয়ে কেবল ব্যবহার করে গেছে। আমি কোনোদিনও জানতাম না আমি তার বাড়ির ময়লা ফেলার জায়গায় রয়েছি। কোনোদিনও তার মাথার মুকুট হতে পারিনি, আর পারবও না। আমার আর ভালোবাসার ক্ষমতা নেই, আর না আছে কারোর সাথে স্বপ্ন সাজানোর ক্ষমতা। আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন। আজ এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। এই বলেই সেই মেয়েটি আমার হাত ছাড়িয়ে ঝাঁপ দিল সেই ট্রেনের থেকে। আমি চিৎকার করে উঠলাম, না না না! কেন 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 এমন ভালো মানুষগুলোর সাথেই এমনটা হয়? কেন খারাপরা আরো 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 ভালো থাকে এই পৃথিবীতে? কেন কেন কেবল ভালোবাসার বিনিময়ে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিছুই পাওয়া যায় না? দেখলাম ও পাশ থেকে রুদ্ধশ্বাস গতিতে ধেয়ে আসছে ওই ট্রেনটা। তার জমকালো আলোটা লাইনের উপর পড়েছে। ট্রেনটা জোরে জোরে হর্ন মারছে। আমাদের ট্রেনটাও পাশ কাটিয়ে সেই বিভীষিকাকে এড়িয়ে চলে যাচ্ছে। মেয়েটি দেখলাম লাইনের উপরে পড়ে, তার মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আসছে, আরো কাছে এগিয়ে আসছে ওই ট্রেন। আর তারপরে সবটা শেষ। রুদ্ধশ্বাস গতিতে সেটি ওই মেয়েটির শরীরকে একেবারে লাইনের সাথে পিষে দিয়ে চলে গেল। আর কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। সবটা নিঃশেষিত। এমন আর্তনাদ, এমন কষ্ট, এমন যন্ত্রণা, এমন বিদীর্ণ ব্যথার অঙ্গীকার কি মৃত্যু? শেষ হয়ে যাওয়া, প্রাণটা বের হয়ে যাওয়া। ব্যাস, সব মোহের অবসান সেখানে, সব আনন্দের অবসান সেখানে, সব ভুল লুণ্ঠিত প্রাপ্তির সমীক্ষা সেখানে। প্রাণহীন দেহ একসময় যে একজনের ভাঙা মন জুড়ে দিয়েছিল, প্রাণহীন শরীরে প্রাণ নিয়ে এসেছিল নিজের শব্দের জাদু বলে, তার শরীরটা পড়ে রইল লাইনের উপরে। নিথর নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল ট্রেনটি। আমার ট্রেনটি তখন ওই পথ পেরিয়ে আরো অনেকখানি দূরে চলে এসেছে। অদূর ভবিষ্যৎ তখন হাতছানি দিয়ে ডাকছে। পিছনের দিকে তাকালেও আর কিছুই নেই। হার জিতের সব খেলায় জানি না কেন ভালোগুলোকেও শেষ হয়ে যেতে হয়। পাগলের মতো ভালোবাসলেও শেষে ছাই ছাড়া হাতে আর কিছুই ওঠে না। চোখের জল আর বুকের মধ্যে দলা পাকাতে থাকা কষ্টগুলো সেদিন ওই লাইনের উপর চাপ চাপ রক্তের চাদরে ঢাকা পড়ে থাকা শরীরটার হৃদস্পন্দনকে কাবু করতে পারল না। আর যে শক্তি নেই, আর কিচ্ছু নেই। এমন সময় হঠাৎ আমার সম্বিত ফিরে এলো। ভাবলাম, মনে মনে ভাবলে আবারও সেই বিভীষিকার দেখা মিলবে। হারিয়ে যাওয়া সব কিছুকে কি আর ফিরে পাওয়া যায়? কেবল নিয়তির অভিঘাত মেনেই ভুলে যেতে হয় তাঁদের। 7-5 ভাবতে ভাবতে দেখি 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। গাবতলা স্টেশনে ট্রেন ঢুকছে। আমি উঠে পড়লাম। এমন সময় দেখি আমার ঘরের আলোগুলো জ্বলছে আর নিভছে, আর চারিদিকটা কেমন ধোঁয়ার আবর্তে আচ্ছন্ন হয়ে আছে।
আর ওদিক থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। কিন্তু আবারও সেই মর্মস্পর্শী ধ্বনিগুলো যেন কানে ভেসে আসছে। কেন মনে হচ্ছে সে আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে। কেন এমনটা লাগছে? কিসের ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে? কিসের ভয়? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সে যেন পরিষ্কার আবারও আমার কাছে ভিক্ষা চাইছে, কিছু বলতে চাইছে। সে কি এখনো এখানেই রয়েছে? এখনো এখানে এভাবেই? সব হারানো কি হারানো হয় না? তবে কি সে আবারও আমাকে কিছু না বলা কথা স্মরণ করিয়ে দিতে চাইছে? আমি স্পষ্ট শুনলাম, আমি আছি, আমি তো সেই থেকে এখানেই আছি। এটাই তো সেই স্টেশন। এখানেই একটু দূরে ঘটেছিল সেই ঘটনা। সেখান থেকে যে আমার মুক্তি ঘটেনি। তোমাকে যে শেষবারের মতন আমি বিদায়টুকুও জানাতে পারিনি। এই তুমি তো ছিলে সেদিন আমার কথা ভেবে জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচাতে এসেছিলে, তৎপর ছিলে। সব পুরুষ তো সমান হয় না গো, সবাই যে সমান হয় না। এরপরেই একটা চাপা কান্নার শব্দ ওই ঘরটার মধ্যে স্থান থেকে স্থানান্তরে ধাবিত হতে শুরু করলো। মনে হলো যেন এখনো কেউ কষ্ট পাচ্ছে, এখনো কেউ কাঁদছে, এখনো এইভাবেই আচ্ছন্ন সে। নিজের অধরা দিকগুলিকে তুলে ধরতে চাইছে সে, অথচ কাউকে চোখের সামনে দেখতে পেলাম না। সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না, কেউ না। সবটা বুঝেও আমাকে না বোঝার ভাব করে নিজের কর্মের পথ বেছে নিতে হলো। আমি এগিয়ে গেলাম সিগন্যাল দেখাতে। দেখলাম দূর থেকে ট্রেনটা ছুটে আসছে। ধীর গতিতে হলেও সেটা এগিয়ে আসছে আমারই দিকে। এমন সময় আমি গ্রিন ফ্ল্যাগটা দেখালাম। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে শুরু করলো। ড্রাইভার বুঝলো সামনের রাস্তা একেবারে ক্লিয়ার রয়েছে, পরিষ্কার রয়েছে পথ। এভাবে আমরা কতজনই ভাবি আমাদের আগামীর পথ পরিষ্কার থাকে, এবারে এগোনো উচিত। কিন্তু এগোতে গিয়ে আবারও পিছিয়ে আসতে হয়। কিন্তু একবার এগিয়ে গেলে কি আর পিছনো যায়? স্টেশন মাস্টারির চাকরি করতে করতে কবে যে সাহিত্যিক হয়ে উঠেছিলাম হুঁশ নেই। আমি নিজের কাজ মিটিয়ে আবার নিজের ঘরে এসে দেখলাম পুনরায় সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। ওই আলোগুলো আবার আগের অবস্থাতেই রয়েছে, কোথাও কোনো সমস্যার লেশ মাত্র নেই, সবকিছু একেবারে স্বাভাবিক। সেদিন আমার আর কোনো কাজ ছিল না। আমি স্টেশন থেকে বেরিয়ে আবারও সেই রাস্তা ধরে এগোতে শুরু করলাম। ওখান থেকে রেল কোয়ার্টারের দূরত্ব ছিল বেশ অনেকটাই, প্রায় ধরে নাও আধা ঘন্টা। একটানা ওই রাস্তা ধরে হেঁটে যেতে হতো। স্টেশন চত্বর থেকে বেরোনোর পরেই পড়তো একটা জঙ্গল। সেই জঙ্গলের রাস্তাটা ধরেই আমায় এগিয়ে যেতে হতো। আমি সেই পথ ধরেই এগোতে এগোতে হঠাৎ কেমন যেন মনে হলো কেউ আসছে। আবারও তার পায়ের শব্দ শুনতে পেলাম। দূরে স্টেশনের দিকটায় একটা ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছিল। সেদিকে চোখ পড়তেই দেখি সাদা শাড়ি পরে একটা মেয়ে লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীরে কেবল রক্তের দাগ। মনে হলো যেন গোটা শাড়িটাকে কেউ যেন রক্তের থলিতে ডুবিয়ে লাল রং করে দিয়েছে। সেটি দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ওই দূর থেকে বুঝতে পারলাম মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিজের অধরা অভিব্যক্তিগুলির প্রকাশে তৎপরশী। কিন্তু এভাবে কেন? তবে কি এতক্ষণ যা দেখছিলাম বা যা যা অনুভব করছিলাম
সেগুলো সবই সত্যি। ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পাশেই এসে দাঁড়িয়েছে। একটা একটা দমকা হাওয়ার রেশ আমার শরীরটাকে স্পর্শ করে ওখানেই দাঁড়িয়ে পড়ল। আমি পিছনের দিকে ফেরবার আর কোনো সাহস পেলাম না। মাটির নিচের জমিটাকে যতটা শক্ত করে সম্ভব আঁকড়ে ধরবার চেষ্টা করতে লাগলাম। এমন সময় পিছনের দিক থেকে আওয়াজ এলো, আমি আছি। আপনার সাথে শেষ দেখা না করে যে এখান থেকে মুক্তি পাবো না। এই জায়গায় যে এতকাল এই কারণেই আটকে রয়েছি। আপনার সাথে সাক্ষাতের মুহূর্তটা অধরা থেকে গিয়েছিল, অপূর্ণ থেকে গিয়েছিল। এইভাবে তো ফিরে যাওয়া যায় না, তাই না? এই এত বড় পৃথিবীর বুকে কত মানুষের সাথেই তো আমাদের সাক্ষাৎ হয়। কত মানুষ আমাদেরকে এতটাই বিশেষ অনুভব করায় যে আমরা সব ফেলে তাদেরকে গুরুত্ব দিতে বাধ্য করি। ইচ্ছে না থাকলেও তাদেরকে কাছে টেনে নিতে বাধ্য হই। তাদের মধ্যেই জীবনের মানে খুঁজে বের করবার চেষ্টা করি। আর শেষে এই মানুষগুলো এত বড় পৃথিবীর বুকে আমাদের হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, হারিয়ে যায় জনসমুদ্রের মধ্যে। এরপরে তার গলা শোনার ইচ্ছে হলে কিংবা তাকে কাছে পাওয়ার ইচ্ছে হলে ওই স্মৃতির ভিড়ের মধ্যে আটকে রেখেই আমাদের বেঁচে থাকতে হয়। আবার অনেকে আমার মতন মরেও বেঁচে থাকে। এই দেখুন না, আমি এখনো শান্তি পেতে পারিনি। এরকম কতজনই হয়তো একইভাবে প্রতিদিন মরছে। মেয়েটির বলা কথাগুলো শুনবার পরে আমার চোখটা জলে ভিজে গেল। আমি এতক্ষণ ভয়েতে পিছনের দিকে ফিরে তাকাতে না পারলেও শেষে তার দিকে ফিরে তাকাতে বাধ্য হলাম। দেখলাম সেই সুন্দর মুখখানা নিয়েই সে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কোথাও কোনো ভয়ের ছাপ নেই, কোথাও কোনো অহংকারের ছাপ নেই, আর না আছে কোনো ভৌতিক পরিবেশের দোহাই। সবটা কেমন যেন এক ঝটকায় এক অপূর্ব সুন্দর মহিমায় বসে মহিমাচ্ছন্ন হয়ে গিয়েছে। সে আমার আরো কাছে এগিয়ে এলো, তারপর দু হাত জোর করে বলল, আপনার চেষ্টায় সেদিন একটুও খামতি ছিল না। আপনি সেদিন নিজের তরফে সর্বতভাবে চেষ্টা করেছিলেন। প্রাণের মায়া করিনি আমি। আমার আর কোনো পথ খোলা ছিল না। পেটে 3 মাসের একটা বাচ্চা নিয়ে অবিবাহিতা একটি মেয়ে কি করে সমাজে মুখ দেখাবে বলতে পারেন? যার পিতা মাতা সবাই তার থেকে বিনা দোষে মুখ ফিরিয়ে নিয়েছে, সে মৃত্যুকে বেছে নেওয়া ছাড়া আর কি বা করতে পারে বলতে পারেন? তাই সেদিন আমাকেও তেমনটাই করতে হয়েছিল। আর কোনো উপায় অবশিষ্ট ছিল না যে আজ আমি দায়হীন। শুধু পেটেরটাকেই পৃথিবীর আলো দেখাতে পারলাম না। পেটেরটার তো কোনো অপরাধ ছিল না, তাই না? কিন্তু তবুও আমাকে হার মেনে চলে যেতে হয়েছিল। কিন্তু আপনার যেখানে আসতে হবে সে হয়তো আপনি নিজেও জানতেন না। একেই বলে নিয়তি। আপনার সাথে দেখা না করে যে মুক্তির আস্বাদ গ্রহণ সম্ভব হতো না। তাই হয়তো এভাবেই এতকাল এখানে থেকে মানুষকে ভয় দেখিয়ে গেছি। মানুষের বুকে নিজের জন্য ভয় তৈরি করতে বেশ পারলাম, কিন্তু দেখুন, অথচ এই হৃদয়টা দিয়েই যাকে ভালোবেসেছিলাম তাকে নিজের কাছে আটকে রাখতে পারলাম না। আমি তাকে দিয়েছিলাম জীবন, আর সে আমাকে উপহারে দিয়ে গেছিল মৃত্যু। এটাই হয়। তবে আজ আমার শান্তি। এবার আমি মুক্ত হতে পারবো। আসলাম। দেখলাম একটা সাদা আলো রশ্মি আমার চোখটাকে কেমন যেন ঝলসে দিল। ওই অন্ধকারের পথটা এক নিমেষে আলোয় আলোকিত হয়ে উঠল, তবে কেবল কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আবার সবটা অন্ধকার হয়ে গেল, আবারও আগের মতনই।
কোথাও কিচ্ছু নেই। কথাগুলো বলতে বলতেই নবীন খুঁড়োর চোখ জলে ভিজে গেল। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সকলে বুঝতে পারল তাঁর আবেগ ভরা হৃদয় থেকে বেরোনো দীর্ঘশ্বাসের কথা। সব কথা, সব অভিব্যক্তি যে ভাষায় প্রকাশ করাও যায় না, এও ছিল কিছুটা সেরকমই। বৃষ্টিটা তখনও ঝিরঝির করে পড়েই চলেছিল। সেদিন আর কেউই ওনাকে বিব্রত করল না। প্রত্যেকে যে যার মতো নবীন খুঁড়োকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিন্তু মনের মধ্যে গল্প শোনার আশাটা কিন্তু থেকেই গিয়েছিল। শুনলেন গাবতলায় ভূতের ভয়। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসছি আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর চোখ রাখুন অল ডে সাসপেন্সের পর্দায়।